আমরা স্টার্চ সম্পর্কে পড়ছি। স্টার্চ হচ্ছে এক ধরনের পলিস্যাকারাইড। স্টার্চ এর মধ্যে মেইনলি থাকে গ্লুকোজ ইউনিট এর লং চেইন, মানে একটা গ্লুকোজের পরে আরেকটা গ্লুকোজ, আরেকটা গ্লুকোজের পরে আরেকটা গ্লুকোজ। এরা আলফা গ্লাইকোসাইডিক লিঙ্কেজের মাধ্যমে তোমার লং একটা চেইন তৈরি করে, সেটা হচ্ছে স্টার্চ। এখন স্টার্চের নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে। স্টার্চের বেসিক যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো দিয়ে ওকে সিম্পলি কিছু প্রসেসিং এ ইউজ করা যায়, কিন্তু স্টার্সকে যদি আমরা মডিফাই করে যদি ওর ভেতরে কিছু চেঞ্জ আনতে পারি, তাহলে ওকে আমরা মাল্টি ডাইমেনশনাল প্রসেসিং এ ইউজ করতে পারবো। মাল্টি ডাইমেনশনাল সেটা হতে পারে তোমার ফুডের বিভিন্ন প্রসেসিং এ, সেটা হতে পারে তোমার কোনো বেভারেজ বেভারেজ ইন্ডাস্ট্রিতে, সেটা হতে পারে কোনো ইভেন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতেও তোমার স্টার্সের ব্যবহার করা সম্ভব যদি এটাকে মডিফাই করা হয়। কিভাবে ব্যবহার করা সম্ভব? আমরা যে স্ক্রাব গুলো খাই তাকে বলে সাসপেনশন। ঠিক আছে, সাসপেনশন গুলোর ভেতরে যে তোমার লিকুইড পার্ট থাকে আর তোমার সলিউট যে পার্টটা থাকে, এই সলিউট তোমার সেডিমেন্ট হয় না। আগে এক সময় সিরাপ কিন্তু ম্যাক্সিমাম সিরাপই সেডিমেন্ট হয়ে যেত, মানে তুমি সিরাপ কোনো ওষুধের দোকানে সিরাপ খেতে গেলে ঢাকা দিয়ে ভালো করে তোমার মিক্স করে তারপর খাওয়া উঠে লাগে। যেত। ঠিক আছে, কিন্তু তুমি এখন টেকনোলজি ডেভেলপ হচ্ছে, স্টার্সকে আরো মডিফাই করে তোমাকে ওই ওই সাসপেনশনের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। প্রসেসিং এর সময় দিয়ে দিলে হচ্ছে কি, ও ওই সেডিমেন্ট হতে বাধা দিচ্ছে। ঠিক আছে, এরকম বিভিন্ন অ্যাঙ্গেলে বা বিভিন্ন মাল্টি ডাইমেনশনাল ইউজ করা সম্ভব স্টার্সকে যদি মডিফাই করি আমরা। ঠিক আছে, এই কারণে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড যে কেন তুমি মডিফাই করবা স্টার্স, এটা মাল্টি ডাইমেনশনাল ইউজ করার জন্য। ঠিক আছে, মানে ওয়ান ডাইমেনশনাল ইউজ না করে, যেহেতু স্টার্স হচ্ছে ওয়ার্ল্ড এর ভেতর সব থেকে অ্যাবন্ডেন্টলি প্রডিউসড হয় স্টার্স। ঠিক আছে, সব থেকে বেশি তুমি যে কোনো স্টাপেল ফুডে যাও সেখানে থেকেই তুমি স্টার্স এক্সট্রাক্ট করতে পারবে খুবই মানে চিপ রেটে তুমি স্টার্স কে পাবা, যেটা তুমি অন্য কোনো কেমিক্যালের ক্ষেত্রে এত চিপ রেটে তুমি পাবা না। স্টার্স গুলো তো চিপ রেটে তুমি পাবা। তুমি রাইসের থেকে স্টার্স দিতে পারো, তুমি পটেটোর থেকে পারো, তুমি হুইটের থেকে পারো, তারপরে তুমি মেইজের থেকে পারো, তুমি তুমি কাসাভাত থেকে পারো। ঠিক আছে, যত ধরনের তোমার স্টাপেল ফুড আছে, যত ধরনের তোমার সিরিয়ালস আছে, যত ধরনের তোমার ইভেন ইভেন পালসের ভেতর থেকেও তুমি কিছু কার্বোহাইড্রেট স্টার্চ তুমি এক্সট্রাক্ট করতে পারো। সাধারণত পালসের থেকে আমরা করি না, কিন্তু যতগুলো তোমার স্টাপেল সিরিয়াল ফুড আছে সবগুলোর থেকে আমরা স্টার্চকে কালেক্ট করতে পারি। সো এটা একটা চিপ সোর্স, মানে সস্তা সোর্স। তাহলে এই সস্তা সোর্সকে আমরা যদি মাল্টি ডাইমেনশনাল ইউজ করাইতে পারি, তাহলে কি হবে, আমাদের অনেক দামি দামি তোমার যে সোর্স গুলো আছে সেই সোর্স গুলোর উপরে চাপ কমবে এবং প্রসেসিং কস্ট অনেক কম হবে। এই কারণে আমরা স্টার্স কে যদি মডিফাই করি তাহলে এটা সম্ভব। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কেন তুমি স্টার্স কে মডিফাই করবা। এরপরে বলছে মডিফাইড স্টার্স আসলে কি জিনিস। সিম্পল বিষয়, মডিফাইড স্টার্স অলসো কল্ড স্টার্স ডেরিভেটিভস, মানে স্টার্স থেকে কোনো ডেরিভেটিভস বা উৎপাদ তৈরি করলে, ঠিক আছে, কোনো কিছু তৈরি করলে সেটা হচ্ছে স্টার্স ডেরিভেটিভস। আর প্রিপেয়ার্ড বাই ফিজিক্যালি প্রিপেয়ার করতে পারো। ফিজিক্যালি কেমন, তুমি স্টার্স এর তোমার লং চেইন আছে, সেই চেইনকে যদি কোনোভাবে যদি তুমি গুঁড়া করতে পারো, মেশ করতে পারো, ছোট ছোট আকৃতিতে নিতে পারো, পাউডার ফর্মে নিয়ে যেতে পারো, এটা এক ধরনের মডিফিকেশন স্টার্স। তারপরে হচ্ছে তোমার এনজাইমেটিক্যালি আমরা মডিফাই করতে পারি। ঠিক আছে, তারপর হচ্ছে কেমিক্যালি যেমন ধরো তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে তুমি হাইড্রোলাইসিস করতেছো। ঠিক আছে, এটা এটা তোমার এক ধরনের মডিফিকেশন হতে পারে। ঠিক আছে, তারপর হচ্ছে ট্রিটিং নেটিভ স্টার্স চেঞ্জেস প্রপার্টিজ। একদম স্টার্স এর যে মেইন যে প্রপার্টিজ গুলো আছে নেটিভ স্টার্স এর, সেই প্রপার্টিজ গুলোকে চেঞ্জ করা। ঠিক আছে, সেটা ফিজিক্যালি হতে পারে, এনজাইমেটিক্যালি হতে পারে, কেমিক্যালি হতে পারে, যেভাবেই করো না কেন নেটিভ স্টার্স এর যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যটাকে চেঞ্জ হওয়াটাই হচ্ছে তোমার স্টার্স মডিফিকেশন। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এরপরে দেখো, স্টার্স আর মডিফাইড টু এনহেন্স দেয়ার পারফরমেন্স ইন ডিফারেন্ট অ্যাপ্লিকেশন। বিভিন্ন অ্যাপ্লিকেশনে স্টার্স এর পারফরমেন্সটাকে এনহেন্স করার জন্য স্টার্স কে মডিফাই করা হয়। ঠিক আছে, কেন করা হয় স্টার্স কে মডিফাই, সেটা এখানে বলা আছে। এনহেন্স দেয়ার পারফরমেন্স ইন ডিফারেন্ট অ্যাপ্লিকেশন, starches may be modified to increase their stability against excessive heat। ঠিক আছে, এক্সেসিভ হিট, যদি অতিরিক্ত হিট পড়ে তাহলে স্টেবিলিটি বৃদ্ধি করা, অতিরিক্ত হিটে তাকে স্টেবল রাখা, নষ্ট না হয়ে যাওয়া। তারপর হচ্ছে অ্যাসিড, অতিরিক্ত অ্যাসিড যদি ফুডে যদি অ্যাসিড অ্যাপ্লিকেশন করা হয়, যেমন সাইট্রিক অ্যাসিড বলো, অ্যাসিটিক অ্যাসিড বলো, সেখানে স্টার্সকে
সংরক্ষণ করা বা স্টার্সের বৈশিষ্ট্য ঠিক রাখা। এরপরে তোমার শেয়ার বলো, টাইম বলো, সময় দীর্ঘক্ষণ তুমি রেখে দিলা, রিট্রোগ্রেডেশন হবে না এরকম স্টার্স তৈরি করা। তারপর হচ্ছে তোমার কুলিং, যদি ঠান্ডা অবস্থায় রিয়াকশন করা, অথবা ফ্রিজিং কন্ডিশনে রেখে দিলা, তার থেকে আবার নরমালে নিয়ে আসলা, সেই সময় যেন স্টার্স অ্যাক্টিভ থাকে। ঠিক আছে, এরপরে তোমার টু চেঞ্জ দেয়ার টেক্সচারটাকে চেঞ্জ করা, যে দানা দানা যেন না থাকে। ঠিক আছে, টু ডিক্রিজ অর ইনক্রিজ দেয়ার ভিসকোসিটি, যেখানে ভিসকোসিটি কমানো দরকার সেখানে ভিসকোসিটি কমলো, যেখানে তোমার বেশি দরকার সেখানে তুমি এমন স্টার্স মডিফাই করলা যেখানে দিলেই তোমার স্বাভাবিকের তুমি বেশি ভিসকোসিটি পাবা। ঠিক আছে, এরপর একটু লেনদেন অর শর্টেন জিলাটিনাইজেশন টাইম। জিলাটিনাইজেশন একটা নির্দিষ্ট টাইম আছে, এ ধরনের কিছু টেস্ট আছে। ঠিক আছে, ব্রাভেন্ডার ফেরিনোগ্রাফ দিয়ে টেস্ট করা হয়। এরকম তোমার কিছু টেস্ট আছে। তাহলে জিলাটিনাইজেশন, যদি তোমার কোনো প্রোডাক্টে তোমার প্রসেসিং এর জন্য জিলাটিনাইজেশনের জন্য শর্ট টাইম দরকার, তাহলে তুমি নরমাল স্টার্স ইউজ করলে দেখা গেল যে ওই টাইমের ভেতরে হলো না, তখন দেখা যাবে আলটিমেটলি তোমার টোটাল প্রসেসটা নষ্ট হবে। সো তখন আমাদের কি করতে হবে, এমন স্টার্স মডিফাই করতে হবে যেটা শর্ট টাইমের মধ্যে জিলাটিনাইজ হয়ে যাবে। আবার কোনো কোনো প্রোডাক্টে দেখা যাবে যে তোমার জিলাটিনাইজেশনটা একটু লেন্দি হলে ভালো হয় প্রসেসিং এর জন্য, তখন তোমাকে এমন স্টার্স ডেভেলপ করতে হবে, মডিফাই করতে হবে যেটা জিলাটিনাইজেশন টাইমটা বেশি, মানে বেশি সময় লাগে জিলাটিনাইজেশন। ঠিক আছে, অথবা ইনক্রিজ দেয়ার ভিসকাস স্টেবিলিটি, ওরা যে ভিসকাস যে লিকুইডটা হয়, ওই ভিসকাস লিকুইডটা যেন বেশি সময় ধরে কার্যকর থাকে। ঠিক আছে, সেটাও এক ধরনের তোমার মডিফিকেশন। এইগুলো হচ্ছে তোমার মডিফিকেশন কেন করা হয়। ঠিক আছে, বা মডিফিকেশন করলে তুমি কি কি ফ্যাসিলিটিস পেতে পারো, কি কি লাভ তোমার হবে। ঠিক আছে, এইগুলো হচ্ছে সেই বিষয়গুলো বর্ণনা করা আছে। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। জি স্যার। এখন দেখো কেমিক্যাল মডিফিকেশন অফ জেলিং ক্যারেক্টারিস্টিক্স অফ স্টার্স। তোমাদের সিলেবাসে এরকম টাইটেলই দেওয়া আছে, এই টাইটেলটা আমি এরকমই রাখছি, কেমিক্যাল মডিফিকেশন অফ জেলিং ক্যারেক্টারিস্টিক্স অফ স্টার্স। পরীক্ষা আসতে পারে হাউ ইউ উইল মডিফাই স্টার্স অর ব্রিফলি ডেসক্রাইব টু মডিফিকেশন প্রসেস অফ স্টার্স। ঠিক আছে, অথবা ব্রিফলি ডেসক্রাইব মডিফিকেশন প্রসেস অফ স্টার্স, দুইটা উল্লেখও করে দিতে পারে, আবার নাও দিতে পারে। যেভাবেই দিক না কেন 5-6 মার্কের কোশ্চেন আসতে পারে ম্যাক্সিমাম। আসলে তোমরা মিনিমাম দুইটা মডিফিকেশন লিখবা, দুইটা। ঠিক আছে, দুইটা আমি এখানে 5টা পড়াই দিচ্ছি, যে দুইটা তোমাদের ভালো লাগে সেই দুইটা লিখবা। এক নম্বরে পড়াবো হচ্ছে থিন বয়েলিং স্টার্স। বলছে পার্টিকেল তোমার partial acidic hydrolysis yields esters produced which is not very soluble in cold water but is readily soluble in boiling water. বলছে পার্শিয়াল অ্যাসিডিক হাইড্রোলাইসিস করা হয় স্টার্সের, যে স্টার্স সলিউবল ইন নট ভেরি সলিউবল ইন কোল্ড ওয়াটার, মানে কোল্ড ওয়াটারে এটা সলিউবল হবে না, তোমার রেডিলি সলিউবল ইন বয়েলিং ওয়াটারে দেওয়ার সাথে সাথে সলিউবল হয়ে যাবে। The solution has a lower viscosity than the untreated stars. এগুলোর ভিসকোসিটি হবে হচ্ছে কম। অরিজিনাল যে স্টার্স, সেই স্টার্স এর থেকে এর ভিসকোসিটি কম হবে এন্ড রিমেইনস ফ্লুইড আফটার কুলিং, এবং যখন তুমি একে কুল করবা তখন এ জেল ফর্ম করবে না। বুঝতে পারছো? স্টার্স কে তখন তুমি হাই টেম্পারেচারে তুমি হিট দিলা, হিট দেওয়ার পরে যখন তুমি ঠান্ডা করবা, নরমাল স্টার্স কি হবে, জেল ফর্ম করবে, কিন্তু এ কি করবে না, কখনো জেল ফর্ম করবে না। এই কারণে এর রিট্রোগ্রেডেশন ইজ স্লো। রিট্রোগ্রেডেশন কি, তোমার যে আগের যে দানাদার প্রসেসে ফিরে যাওয়া, তার মানে জেলি ফর্ম করলো না, শুধু ওই ভিসকাস লিকুইড আকারে থাকলো। ঠিক আছে, সো ওই আগের যে স্টার্সের দানাদার যে সিচুয়েশন, ওই সিচুয়েশনে ও অনেক সময় লাগবে ফিরে যেতে। ঠিক আছে, তাহলে একে করা হয় কিভাবে, বলা হয়েছে পার্শিয়াল অ্যাসিডিক হাইড্রোলাইসিসের মাধ্যমে এটাকে তৈরি করা হয়। এর বৈশিষ্ট্য কি বলতেছে, ইট ইজ নট ভেরি সলিউবল ইন কোল্ড ওয়াটার, এটা কোল্ড ওয়াটারে সলিউবল না, তেমন সলিউবল না, কিন্তু হট ওয়াটারে দিলেই এটা সলিউবল হয়ে যাবে। আর বৈশিষ্ট্য কি, দ্য সলিউশন এজ এ লোয়ার ভিসকোসিটি, এর এই যে সলিউশনটা তৈরি হবে সেই সলিউশনের ভিসকোসিটি হবে কম দেন দ্য আনট্রিটেড স্টার্স। যে ট্রিটেড মানে অরিজিনাল যে স্টার্স যেটাকে ট্রিটমেন্ট করা হয় তার থেকে এর ভিসকোসিটি হবে কম এন্ড রিমেইন ফ্লুইড আফটার কুলিং, এবং যখন তুমি কুল করবা তখনও এটা ফ্লুইড আকারে থাকবে, নট জেল ফর্ম করবে। ঠিক আছে, আর এটা রিপ্রোগ্রেশন ইজ স্লো, যেহেতু এটার ভিসকোসিটি তোমার কম, তারপর হচ্ছে তোমার এটা লিকুইড আকারে থাকে, সো এটা রিপ্রোগ্রেশনও বেশি স্লো হবে। এই স্টার্সটা কোথায় ইউজ করা হয়, দিস স্টার্স আর ইউটিলাইজ
অ্যাজ থিকেনার্স এন্ড অ্যাজ প্রোটেক্টিভ ফিল্মস। থিকেনার্স আকারে এগুলাকে সাধারণত ইউজ করা হয়, ঠিক আছে? থিকেনার হিসেবে যেমন তুমি ইসে ইউজ করতে পারো, স্যুপ তৈরি করার সময় তুমি ইউজ করতে পারো কর্নফ্লাওয়ারের বিকল্প হিসেবে। কর্নফ্লাওয়ার। জি স্যার। কর্নফ্লাওয়ারের বিকল্প হিসেবে তুমি ইউজ করতে পারো। বিকল্প। জি স্যার। এরপর দেখো ডেক্সট্রিনস। ডেক্সট্রিনসটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা এটা কমন রেখে পড়ো সবাই, এটার সাথে আর একটা বা দুইটা যে যেভাবে পারো, তবে জানার জন্য যদি কেউ পড়তে পারো খুবই ভালো, ছোট ছোট করে দেওয়া আছে সবগুলোরই বর্ণনা এখানে, ঠিক আছে? বলছি ডেক্সট্রিনস, হিটিং অফ এস্টার্স 5% অফ ওয়াটার, ঠিক আছে? লেস দেন 5% অফ ওয়াটারের সাথে একে হিটিং করতে হয়, সরি 15% অফ ওয়াটার। হিটিং অফ এস্টার্স, এস্টার্সকে তুমি হিট করবা 100 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, আর ওয়াটার থাকবে কত তোমার 15% এর কম। যে সলিউশনটা তুমি তৈরি করবা তার 15% এর কম থাকবে ওয়াটার, উইথ এ স্মল অ্যামাউন্ট অফ অ্যাসিডিক অর বেসিক ক্যাটালিস্ট। অল্প পরিমাণে অ্যাসিডিক অথবা বেসিক ক্যাটালিস্ট দিতে হবে। ক্যাটালিস্ট কি জিনিস এটা তো জানার কথা, ঠিক আছে? ইন্টারমিডিয়েটে এসএসসি তেও পড়ছো ক্যাটালিস্ট কি। ক্যাটালিস্ট হচ্ছে কোন একটা রিঅ্যাকশনকে ত্বরান্বিত করবে কিন্তু রিঅ্যাকশনের শেষে নিজে অপরিবর্তিত থাকবে, মানে ওই অ্যাসিড বা পরিবর্তিত হবে না। ওই জি স্যার। ক্ষার নিজের কোনো পরিবর্তন হবে না, ও কি করবে ওই জি রিঅ্যাকশনকে স্যার। ত্বরান্বিত করবে, রিঅ্যাকশনকে কমপ্লিট হেল্প করবে, ঠিক আছে? স্যার প্রভাবক। প্রভাবক। হ্যাঁ হ্যাঁ। প্রভাব। তাহলে হিটিং অফ এস্টার্স হচ্ছে 15% এর নিচে তোমার ওয়াটার থাকবে, 200 to 200 with amount of acidic or basic catalyst causes more or less extensive degradation, ঠিক আছে? তোমার এই ক্যাটালিস্ট ইউজ করার পরে তোমার খুব মোর ডিগ্রেডেশন হবে অথবা তোমার লেস এক্সটেন্সিভ ডিগ্রেডেশন হবে। ডিগ্রেডেশন হবে মানে কি, তোমার যে লং যে চেইন গুলো আছে ওই চেইন গুলো ভেঙে ভেঙে শর্ট চেইন স্টার্স মানে কার্বোহাইড্রেট হবে, তখন আর স্টার্স থাকবে না, তখন এর নাম হয়ে যাবে ডেক্সট্রিন, ঠিক আছে? এটা এক ধরনের পলিস্যাকারাইড। বলছে হোয়াইট এন্ড ইয়েলো পাউডারস আর অবটেন হুইচ ডেলিভার ক্লিয়ার আর টার্বি। হোয়াইট পাউডারও হতে পারে আবার ইয়েলো পাউডারও হতে পারে, হুইচ ডেলিভার ক্লিয়ার অর টার্বিড। যদি হোয়াইট হয় তাহলে ক্লিয়ার সলিউশন দেবে, আর যদি তোমার ইয়েলো হয় পাউডার তাহলে হচ্ছে টার্বিড। টার্বিড মানে হচ্ছে ঘোলা, ঘোলা ধরনের সলিউশন দেবে, হাইলি স্টিকি সলিউশন দেবে অফ ভ্যারিং ভিসকোসিটি, এবং হাইলি স্টিকি মানে হাতে হাতে নিলে তোমার ডেক্সট্রিনের সলিউশনকে তুমি যদি হাতে নাও তাহলে চিট 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 করবে আর কি হাতে, ঠিক আছে? খুবই স্টিকি, গুলুর মতো আঠালো হয়ে যাবে। এরপরে দেখো এটা ইউজ কি, দিস প্রোডাক্টস আর ইউজড অ্যাজ অ্যাডিসিভস ইন সুইট এন্ড অ্যাজ ফ্যাট সাবস্টিটিউটস, ঠিক আছে? বলতেছে অ্যাডহেসিভস ইন সুইটস, বিভিন্ন সুইটস তৈরি করার সময় ওটাকে অ্যাডহেসিভস দরকার হয়। অ্যাডহেসিভস মানে যখন তুমি ছানাকে তুমি বল তৈরি করবা, ঠিক আছে? ওই বলটাকে তোমার স্টেবল ধরে রাখতে আঠার দরকার কিছু, ঠিক আছে? বা তুমি ধরো মানে একটা আকৃতি দিয়ে। ওটা একটা শেপে আনার জন্য, যেমন ধরো তুমি সন্দেশ, সন্দেশ দেখো না বিভিন্ন শেপে পাওয়া যায় এখন। জি স্যার। তোমাদের দিকে কি বলে, ছানা বলে নাকি রাজশাহী অঞ্চলে সন্দেশকে? জি স্যার। জি ছানা স্যার। বলে, যাই হোক, আমাদের দিকে সন্দেশ বলে। তারপর তোমার মুক্তা কাছায় বলে মন্ডা, তোমার নাটোরে বলে কাঁচা গোল্লা, জিনিস কিন্তু সবই একই, ঠিক আছে? এই সন্দেশটা বা তোমার আমাদের এখানে আরেকটা প্রোডাক্ট পাওয়া যায় সরপুরিয়া বলে, সন্দেশের উপরে সরের একটা মোটা স্তর দিয়ে ঢাকা থাকে, কভার করা থাকে, কেজি পড়ে ধরো তোমার আমাদের এদিকে তোমার কম্পারেটিভলি দাম কম মনে হয় সিরাজগঞ্জে বা ওই অঞ্চলের থেকে, আমাদের এদিকে 300-350 টাকায় পাওয়া যায় সরপুরি, একদম পিওর সানার, আর উপরে তোমার সরের ই থাকে। এই এই যে তোমার যে সরপুরিয়াটা যে মানে তৈরি করলো, ওর উপরে যে সরটা দিল, ওই সরটা তো তোমার লিকুইড অবস্থায় তো ও ছড়ায় যাওয়ার কথা, বা তোমার যে সন্দেশটা ছানাটা তো কম্প্যাক্ট হওয়ার কথা না, ঠিক আছে? ওটা তো ছড়ায় যাওয়ার কথা, কিন্তু ওটাকে কম্প্যাক্টিবিলিটি দেওয়ার জন্য তোমাকে এই মানে ডেক্সট্রিনের যে একটা সিরাপ আর কি, ওই ডেক্সট্রিন সিরাপ ওইখানে ইউজ করলে কম্প্যাক্ট হয়। আরো আরো বিভিন্ন শেপের এখন দেখবা সন্দেশ পাওয়া যায়, ঠিক আছে? তোমার বিভিন্ন ধরনের শেপের পাওয়া যায়, কোনোটা তোমার চকলেটের মতো র্যাপিং করে, কোনোটা তোমার আমাদের দিকে পাওয়া যায় এক ধরনের ইলিশ মিষ্টি বলে, মানে তোমার সন্দেশটা এমন সুন্দর করে তোমার করে মনে হবে যেন ইলিশ মাছ তোমার পিস পিস করলে যেরকম দেখায় সেম ওই রকম স্ট্রাকচার, ঠিক আছে? তুমি দেখলে মনে হবে যেন মানে ইলিশ মাছ কেটে তোমার করে রাখছে, মানে ভেজে রাখছে, এরকম।
তাহলে ওই যে যে সন্দেশটাকে যে তোমার শেপে আনলো, ওই শেপে আনার জন্য তোমার কিছু অ্যাডিসিভ দরকার। অ্যাডিসিভ মানে হচ্ছে আঠা, ঠিক আছে? সেই আঠার কাজটা করে। এখন তুমি তো কেমিক্যাল অ্যাডিসিভ এখানে সরাসরি তুমি অ্যাড করে দিতে পারবে না, যেগুলো মানুষের শরীরের জন্য ক্ষতি। বা তুমি এস্টারসও কিন্তু ইটসেলফ জাল দিয়ে যদি তুমি কুল করো তাহলেও কিছুটা আঠালো কাজ করে, কিন্তু তোমাকে ওর থেকে বেশি আঠা দরকার, মানে এস্টারসের জেলের আঠাটা না, ওর থেকে আরো বেশি আঠা দরকার। তখন তুমি এই ডেক্সটিন সিরাপ ইউজ করবা প্রোডাক্টের ভিতরে, ঠিক আছে? এবং বিভিন্ন সময় ফ্যাট সাবস্টিটিউটস হিসেবেও ব্যবহার করা হয়, ফ্যাটের বিকল্প হিসেবেও, বিকল্প কম্পোনেন্ট হিসেবেও কিছু কিছু খাবারে এটা ব্যবহার করা হয়। ডেক্সটিনে কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। প্রসেসিং বুঝছো? যে তোমার লেস দেন 15% ওয়াটার থাকতে হবে স্টার্চের সাথে, সেখানে 100 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে হিট দিতে হবে কোন একটা অ্যাসিড অথবা বেসিক ক্যাটালিস্টের উপস্থিতিতে, ঠিক আছে? এর ফলে কি হবে, তোমার বড় যে স্টার্চ যে লং চেইন ছিল সেটা ভেঙে ভেঙে ছোট হবে। এরপরে কি দেখো, হোয়াইট আর ইয়েলো পাউডার তৈরি হতে পারে, ঠিক আছে? যদি হোয়াইট পাউডার হয় তাহলে ক্লিয়ার সলিউশন তৈরি করবে, আর যদি ইয়েলো পাউডার হয় তাহলে টারবিড মানে ঘোলা সলিউশন তৈরি করবে, ঠিক আছে? এই হচ্ছে। এবার হাইলি স্টিকি সলিউশন ইজ ভেরিং ভিসকোসিটি, এবং বিভিন্ন ভিসকোসিটির স্টিকি সলিউশন তৈরি হয়, মানে আঠালো সলিউশন, যে কারণে একে বিভিন্ন ফুড তৈরির সময় অ্যাডিসিভ হিসেবে ব্যবহার করা যায়। এরপরে দেখো স্টার্চ ইথার। স্টার্চ ইথার কি করে, when a 30 to 40% ester suspension is reached with ethylene oxide or propylene oxide in the presence of hydroxides of alkali or alkali earth metal. তো এটা এটা তৈরি করার সময় প্রভাবক হিসেবে কাজ করে হচ্ছে তোমার অ্যালকালি, ঠিক আছে, মানে ক্ষার, ঠিক আছে? এখানে কোনো অ্যাসিড ওরা ইউজ করে না। হাইড্রক্সি কোন ক্ষারটা ইউজ করে দেখো, বলতেছে যে তোমার আর্থ অ্যালকালি আর্থ মেটাল হাইড্রক্স, সেটা হচ্ছে হাইড্রক্সি ইথাইল অর হাইড্রক্সি প্রোপাইল ডেরিভেটিভস আর অবটেইন। হাইড্রক্সি ইথাইল অথবা হাইড্রক্সি প্রোপাইল ডেরিভেটিভস পাওয়া যায়। এই যে হাইড্রক্সি ইথাইল অথবা হাইড্রক্সি প্রোপাইল, এটাই হচ্ছে মূলত তোমার মডিফাইড এস্টার, ঠিক আছে? ইন্ট্রোডাকশন অফ হাইড্রক্সি অ্যালকাইল গ্রুপ অফেন ইন কম্বিনেশন উইথ এ স্মল এক্সটেন্ট অফ ক্রস লিঙ্কিং গ্রেটলি ইমপ্রুভ এস্টার সুয়েলিং পাওয়ার এন্ড সলিবিলিটি। এটা এটা করলে লাভটা কি হয় দেখো, বলতেছে যে সুয়েলিং পাওয়ার বেড়ে যায় এস্টারসের, এন্ড সলিবিলিটি বেড়ে যায়, মানে খুব ইজিলি ও সলিবল হয়ে যাবে সলিউশনের ভিতরে, ঠিক আছে? লোয়ার দ্য জিলাটিনাইজেশন টেম্পারেচার, অল্প টেম্পারেচারে ও জিলাটিনাইজ হবে, মানে অনেক বেশি হিট দিয়ে ওকে জিলাটিনাইজেশন পর্যন্ত পৌঁছানো লাগবে না। এন্ড সাবস্টেন্সিয়ালি ইনক্রিজ দ্য ফ্রিজ থ স্টেবিলিটি। ফ্রিজ থ মানে এই এই ধরনের তুমি জেলকে যদি তুমি ফ্রিজিং করো, ফ্রিজিং করে তুমি যদি থয়িং করো, থয়িং করার সময় দেখা যায় যে সাধারণত তোমার ওয়াটারটাকে ছেড়ে দিয়ে একদম পানি পানি হয়ে যায় যে কোনো তুমি ফুড, কিন্তু এটা যখন তুমি থয়িং করবা তখন এটা স্টেবল থাকবে ভালো, ঠিক আছে? তার মানে যে সকল ফুড গুলো তুমি ফ্রিজিং করা প্রয়োজন সেখানে তোমার স্টার্চ যদি দেওয়া দরকার হয় তাহলে এই 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 স্টার্চ মানে স্টার্চ ইথারটাকে ইউজ করা হয় সাধারণত। মানে তোমার প্রোডাক্টকে ফ্রিজিংও করা দরকার, আবার তার ভেতরে তোমার ভিসকাস বৈশিষ্ট্যের জন্য বা জেল জেল ফর্মের জন্য তোমার স্টার্চও দরকার। সেই সেই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে তোমাকে এই ধরনের স্টার্চ ইথার ইউজ করা হয়, কারণ এর ফ্রিজ থ স্টেবিলিটি বেশি। মানে যখন তুমি থয়িং করবা তখন এটা মানে পানি ছেড়ে দিয়ে একদম মানে সিনারেসিস হবে না, মানে এর স্টেবিলিটি ভালো থাকবে আর কি। এন্ড দিস পেস্ট ক্লিয়ারিটি অফ হাইলি ভিসকাস সলিউশন এন্ড দ্য পেস্ট ক্লিয়ারিটি, এর যে পেস্ট তৈরি হয় সেটার হাই তোমার ক্লিয়ারিটি খুব ভালো, মানে পরিষ্কার যে পেস্ট তৈরি হয়, ঠিক আছে? ঘোলা ঘোলা পেস্ট তৈরি হয় না। ডেক্সটিনে দেখলাম যেমন টারবিড বা ঘোলা পেস্ট তৈরি হতে পারে, এখানের যে পেস্টটা তৈরি হয় সেটা হচ্ছে তোমার ক্লিয়ার, ঠিক আছে? এটা মানে এর যে স্পেশাল বৈশিষ্ট্যগুলো নিচের দিকে লেখা আছে, আর তৈরি হয় কিভাবে এটা জাস্ট মুখস্থ করার বিষয়, এখানে বোঝার আসলে কিছু নাই। রিঅ্যাকশনটা দেখো, এইখানে তোমার স্টার্চ আছে, সরি এইখানে তোমার স্টার্চ আছে, আর এর সাথে তোমার বিক্রিয়া করতেছে কি, তোমার একটা অ্যালকোহল বিক্রিয়া করতেছে স্টার্চের সাথে, প্রভাবক হিসেবে একটা ক্ষার উপস্থিত, এর ফলে এইটা তৈরি হচ্ছে, ঠিক আছে? এই হচ্ছে বেসিক। এটা ইউজ করে কি, দিস প্রোডাক্টস আর ইউটিলাইজড অ্যাজ থিকেনার্স ফর রেফ্রিজারেটেড ফুড, ঠিক আছে? দেখছো এখানে যেটা বলছে যে এর একটা বিশেষ বৈশিষ্ট্য কি, ফ্রিজ থয়িং স্টেবিলিটি এর বেশি, মানে যে ফুড গুলো তুমি ঠান্ডা করবা বা ফ্রিজে রাখবা তার জন্য এই এই ধরনের স্টার্চ ইউজ করলে ভালো ফল পাওয়া যাবে। রেফ্রিজারেটেড ফুড, অ্যাপেল এন্ড চেরি পাই ফিলিংস এটসেট্রা এন্ড হিট স্টেরিলাইজড ক্যান ফুড। পাই ফিলিংস, পাই হচ্ছে এক ধরনের ফুড,
যদি ফুড রিভিউ দেখে থাকো সবাই বাইরের দেশে, তোমার এটা ওরা এক ধরনের পিঠা তৈরি করে, একটা পাই ক্রাশ তৈরি করে, তার ভেতরে তোমার পাই ফিলিং দেয়, দিয়ে ওটাকে আবার কাভার করে দেয়, দিয়ে বেকিং করে। বেকিং করে কাটলে তোমার পিজাতে হচ্ছে উপরে ফিলিং টপিংস থাকে আর এটার ভেতরে ফিলিংস থাকে, ঠিক আছে? মানে তোমার বিভিন্ন ধরনের জি ফ্রুটস ট্রুটস স্যার। করে, আবার মাংস দিয়েও করে পাই, ঠিক আছে? সেই পাই ফিলিংস গুলা, কারণ ওই পাই যখন তৈরি করে ওই পাইর ভেতরে তোমার আঠালো ভাব আনতে হয় আর কি, মানে পাই ফিলিংসটা, মানে ওর ভেতরে যে ফিলটা তুমি ইউজ করতেছো, যে পুরটা তুমি ইউজ করতেছো, সেটাও তোমার আঠালো একটা ভাব আনতে হয়। সেই তোমার ওই যে আঠালোটা আনার জন্য তোমাকে ওইখানে স্টার্চ অ্যাড করতে হয়, কিন্তু ওটাকে তুমি তো আবার ফ্রিজিংও করবা। এখন ফ্রিজিং করে যখন থ্রয়িং করবা বা নর্মাল কন্ডিশনে এসে তুমি পরবর্তীতে ইউজ করবা, প্রথম দিন ব্যবহার করে থেকে গেছে সেটাকে তুমি পরবর্তীতে ইউজ করবা, বা এটা রেডিমেড তোমার সুপার শপ গুলোতে কিনতে পাওয়া যায় বিদেশে। এখন ওগুলো তো তোমাকে ফ্রুটস আছে, তাহলে ফ্রিজিং করতে হবে বা রেফ্রিজারেশনে রাখতে হবে, কিন্তু তুমি যদি রেফ্রিজারেশনের থেকে বা ফ্রিজের থেকে বের করো, যদি নর্মাল স্টার্স ওর ভিতরে দিতা, তাহলে কি হতো, ওটা পানি ছেড়ে দিয়ে ওর যে স্টিকিনেসটা বা ওর যে আঠালো ভাবটা ওটা নর্মাল হয়ে যেত, নষ্ট হয়ে যেত। এই কারণে এই এস্টার এই এস্টার্স ইথার ওর ভেতরে অ্যাড করা হয় মডিফাইড এস্টার্স হিসেবে। তাহলে কি হবে, ওটাকে যখন ফ্রিজিং এর থেকে তুমি সুপার শপের থেকে কিনে এনে বাড়িতে তুমি পাই তৈরি করার জন্য পাই ফিলিংস আকারে তখন ইউজ করবা, নর্মাল কন্ডিশনে আনবা, তখন ওই আঠালো ভাবটা থাকবে, আঠালো ভাবটা নষ্ট হবে না। এই এই বিশেষ বৈশিষ্ট্যের কারণে জি স্যার। এস্টার্স ইথারটা ইউজ করা। এরপরে দেখো এস্টার্স স্টার্স, ঠিক আছে? এটা এক ধরনের কেমিক্যাল, ঠিক আছে, জৈব যৌগের নাম স্টার্স, ঠিক আছে? স্টার্স নন, তারপর হচ্ছে মনোফসফেট স্টার্স ইজ প্রডিউসড বাই ড্রাই হিটিং অফ স্টার্স উইথ অ্যালকালাইন অর্থোফসফেট অর অ্যালকালাইন ট্রাইপলিফসফেট এট 120 থেকে 150 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। এই রিঅ্যাকশনটা শিখতে হবে, এখানে কি বলছে এই জিনিসটা জানতে হবে। বলছে the thickening and paste clarity properties of these esterified esters are better than in the corresponding native esters. এটার বিশেষ বৈশিষ্ট্য কি, থিকেনিং এন্ড পেস্ট ক্লিয়ারিটি প্রপার্টিজ, এটা থিকেনিং বেশি, এটা মানে গাঢ়, বেশি গাঢ় করতে পারে, এন্ড এর যে পেস্টটা তৈরি হয় পেস্টটা ক্লিয়ার হয়, ঘোলা হয় না বা ফেনা হয় না বেশি, ঠিক আছে? এস্টার্স বেটার দেন হিজ করসপন্ডিং নেটিভ এস্টার্স। ইন অ্যাডিশন এর সাথে আর কি এস্টারিফাইড এস্টার্স ইমপ্রুভ ফ্রিজিং থ্রো স্টেবিলিটি, এরও ফ্রিজিং থ্রো স্টেবিলিটি ভালো, মানে ফ্রিজিং করার পর একে যখন থ্রয়িং করবা তখন এর বৈশিষ্ট্য আনচেঞ্জ থাকবে, মানে তেমন পরিবর্তন হবে না, এর বৈশিষ্ট্য আঠালো আঠালো ভাবটা থাকবে। বলছে these esters are utilized as thickeners and stabilizers in bakery products, soup, powder, sauces, pudding, কোথায় কোথায় ব্যবহার করে। তারপর the esters are also suitable as protective coating, example for dehydrated fruits or for aroma trapping of encapsulation। তোমরা যদি কোনো ডিহাইড্রেটেড ফ্রুটস দেখে থাকো বিদেশ থেকে ইম্পোর্ট করে, এরকম যদি কোনো ফ্রুটস দেখে থাকো, চেরি বা এরকম কিছু এখন পাওয়া যায় সুপার শপ গুলাতে, দেখবা যে ওর গায়ে সাদাটে একটা ডাস্টের মতো থাকে, খেয়াল করে দেখবা সাদাতে সাদা একটা ডাস্টের মতো থাকে। এই সেই কাজেও স্টার্সটাকে ব্যবহার করা যায়। বলছে প্রোটেক্টিভ কোটিং, ওর বাইরে একটা প্রোটেক্টিভ কোটিং দেওয়া থাকে, ঠিক আছে, এই স্টার্সের এই ডাস্ট দিয়ে, এই পাউডারটা দিয়ে, ঠিক আছে, যাতে করে তোমার বাইরের ফাঙ্গাল অ্যাটাক যাতে না করতে পারে, বা ও ময়েশ্চার সরাসরি ফ্রুটসে না যায়, ময়েশ্চারটা ওর ওর ও নিজে অ্যাবজর্ব করে নিতে পারে বাতাসের ময়েশ্চারটা, যদি কোনো ময়েশ্চার ঢুকে থাকে। সো এটা লং টাইম মানে শেলফ লাইফ এনহ্যান্স করবে এই প্রোডাক্টে, বুঝতে পারছো? আর লাস্টলি এটা হচ্ছে অক্সিডাইজ এস্টার্স। এস্টার্স হাইড্রোলাইসিস এন্ড অক্সিডেশন অকার when aqueous ester suspension are treated with sodium hypochlorite at a temperature below, এটা হচ্ছে প্রসেসিং, এটা জাস্ট মুখস্থ করতে হবে, বোঝার কিছু নাই। এটা স্ট্রাকচার দেখো, এটা হচ্ছে আনলাইক থিন বয়েলড এস্টার, অক্সিডাইজ এস্টার ডাজ নট রিট্রোগ্রেড নট ডাজ ইট সেট টু অ্যান অপেক জেল। বলতেছে থিন বয়েলড এস্টার্স, আনলাইক থিন বয়েলড এস্টার্স, এটার ডাজ নট রিট্রোগ্রেড, এটা কখনোই রিট্রোগ্রেড হবে না এই অক্সিডাইজ এস্টার্স, ঠিক আছে? নর ডাজ ইট সেট টু অ্যান অপেক জেল, এবং কখনো এটা তোমার জেল ফর্ম করবে না, কখনোই করবে না জেল ফর্ম অক্সিডাইজ এস্টার্স, এবং জেল ফর্ম না করলে এটা রিট্রোগ্রেডেশন হওয়ারও আর কোনো সম্ভাবনা ব্যাকে ওর কখনো আসবে না, ঠিক আছে? মানে যে ধরনের তুমি ধরো সিরাপ তৈরি করবা, ওষুধ কোম্পানির জন্য তুমি সিরাপ তৈরি করবা, তার মানে এটাকে কখনোই রিট্রোগ্রেড হতে দেওয়া যাবে না, সেক্ষেত্রে তুমি অক্সিডাইজ এস্টার্স ইউজ করতে পারো, তাই সেই সলিউশনের ভিতরে বা সাসপেনশনের ভিতরে। ইউজ ইজ লোয়ার ভিসকোসিটি ফিলার ফর সালাড ড্রেসিং এন্ড মায়োনেজ, মায়োনেজ এবং সালাড ড্রেসিং এও তোমার অক্সিডাইজ এস্টার্স ইউজ করা হয়, ঠিক আছে, যাতে করে এটা জেল না তৈরি করে ফেলে, ঠিক আছে, বা তোমার
রিট্রোগ্রেড না হয়ে যায়। মানে তুমি মায়োনেজ তৈরি করলা, মায়োনেজটা কিন্তু স্মুথ মায়োনেজ, অরিজিনাল মায়োনেজ যদি খেয়ে থাকো, রাজশাহীতে যে তোমার বার্গারের সাথে যে নরমাল যে মায়োনেজ গুলো দেয় ওগুলো কিন্তু অরিজিনালি মায়োনেজ না, ঠিক আছে? ওইগুলো হচ্ছে জাস্ট তোমার ডালডাকে তোমার কিছু ময়দা দিয়ে ওরা জাস্ট তোমার ব্লেন্ড করে, সাথে কিছু স্পাইস দেয় হয়তো কেউ ব্লেন্ড করে, কিন্তু অরিজিনাল মেয়োনেজ তৈরি হয় স্যার কিন্তু যেগুলো অরিজিনাল মেয়োনেজ তৈরি হয় কিন্তু এগ থেকে। এগ এগ তোমার মেইন কম্পোনেন্ট, এগ থাকবে, তার সাথে তোমার এই অক্সিডাইজ স্টার্চ বা কোনো একটা স্টার্চ কম্পোনেন্ট থাকবে, ঠিক আছে? নরমাল স্টার্চ যদি ইউজ করো, তুমি যদি মেয়োনেজ ফ্রিজে রেখে দাও কিছুদিন, রেখে দিয়ে তুমি ইউজ করতে যাবা, কারণ মেয়োনেজ যদি তুমি ফ্রিজে না রাখো নষ্ট হয়ে যাবে, কারণ এগটা থাকে হচ্ছে কাঁচা এগ, ঠিক আছে? মায়োনেজটা হচ্ছে বিটিং করা হয়, কাঁচা এগকে বিটিং করা হয় তার ভিতরে স্টার্চ দিয়ে, ঠিক আছে? সো তোমার এবং কিছু তোমার তোমার গ্লুকোজ টাইপের কম্পোনেন্টও থাকে, কিছু গ্লুকোজ সিরাপ বা এই জাতীয় কিছু থাকে ওর ভেতরে, এবং কিছু স্পাইসিস থাকে। সো এটাকে যদি তুমি ফ্রিজিং করো, ফ্রিজিং করা ছাড়া কোনো উপায় নেই, আবার যদি তুমি ফ্রাইং করো নরমাল স্টার্চ দিয়ে, তাহলে কি হবে, ওটা তোমার ওই রিট্রোগ্রেডেশন হতে পারে, ওর ভেতরে তোমার আবার সে মিলি একটা ভাব, মানে দানাদার একটা ভাব চলে আসতে পারে। আর অরিজিনাল তোমার যে ওটার টেক্সচার হচ্ছে স্মুথ, একদম স্মুথ ক্রিমি একটা টেক্সচার হবে মায়োনিজ, ঠিক আছে? সেক্ষেত্রে তোমার এই অক্সিডাইজ এস্টার্স ইউজ করা হয়, ইন্ডাস্ট্রিয়ালি যখন চিন্তা করা হয়, ইন্ডাস্ট্রিয়ালি যখন প্রসেস করা হয়, তখন এই অক্সিডাইজ এস্টার্স, কারণ অক্সিডাইজ এস্টার্স তুমি অ্যাভেলেবেল পাবা না নরমাল বেকারি গুলাতে বা সবখানে। সো যখন লার্জ স্কেলে চিন্তা করা হয় ইন্ডাস্ট্রি গুলা, তখন ওরা এই অক্সিডাইজ এস্টার্স ইউজ করা শুরু করছে এই সালাড ড্রেসিংস বা মায়োনেজ। মায়োনেজ এ কাইন্ড অফ সালাড ড্রেসিংস, ঠিক আছে? মায়োনেজ ইজ এ কাইন্ড অফ সালাড ড্রেসিংস, মানে সালাদকে তোমার একটা ড্রেসিং করে, ক্রিমি একটা ভাব এনে দেয় সালাদের ভেতরে, ঠিক আছে? কি কি কোশ্চেন করতে চাচ্ছিলা সবাই বলো। স্যার আমি বলছিলাম যে হচ্ছে যেগুলো এখন আমরা গ্লাস বয়মে কিনতে পাই, ওগুলোও ডালডা না ওগুলো আসলে মেয়োনেজ, সেটা জিজ্ঞেস করছি। এখন এটা হচ্ছে তোমার ইন্ডাস্ট্রি গুলার অনেস্টির উপরে নির্ভর করতেছে, আসলে ওরা মানে কি ধরনের প্রোডাক্ট দিচ্ছে ওর ভেতরে। সো ওটা তুমি ওর ওর প্রোডাক্টের যে লেভেল আছে, লেভেলের গায়ে ওর ইন্ডিকেশন থাকে যে ওর ভেতরে কি কি দেওয়া আছে, ইনগ্রিডিয়েন্টস গুলো, ঠিক আছে? জাস্ট ওটা একটু কি করবা। আর মায়োনেজ সম্পর্কে, মায়োনেজ কিভাবে তৈরি করে ইউটিউবে দেখবা, প্রচুর ভিডিও আছে, ঠিক আছে? হোমমেড মায়োনেজ কিভাবে তৈরি করতেছে, বাসায় বসে মায়োনেজ তৈরি করতেছে, ইন্ডাস্ট্রিয়ালি মায়োনেজ কিভাবে তৈরি হয়। আমি বোধহয় ভিডিও দেখাইছি তোমাদের, সস যখন দেখাইছিলাম ওইখানে একটা ভিডিও ছিল, যাই হোক আমি দেখাবো ক্লাসে অন্য সময়, যে তোমার মায়োনেজ কিভাবে তৈরি করে ডিটেলস কি সহকারে। সো এই হচ্ছে মোটামুটি তো আমরা 5টা কেমিক্যাল মডিফিকেশন করলাম, আর মডিফাই স্টার্স কি জিনিস এটা জানলাম, মডিফাই কেন করা হয়, মডিফাই করলে তোমার কি ধরনের চেঞ্জ হয়, সব কিন্তু এই স্লাইডের মধ্যে আছে, ঠিক আছে? আর হচ্ছে মডিফিকেশন, থিন বয়েলড এস্টার্স একটা করলাম, এটা তোমার কোথায় ইউজ করে এবং কিভাবে তৈরি হয়, মানে 3টা জিনিস মেইনলি থাকতে হবে, ঠিক আছে? এক হচ্ছে তোমার কিভাবে তৈরি হয়, কিভাবে মডিফিকেশন হয়। 2 নম্বর হচ্ছে মডিফিকেশন হলে কি ধরনের চেঞ্জ হয়। আর 3 নম্বর হচ্ছে কোথায় ব্যবহার হয়, বুঝতে পারছো? জি স্যার, স্যার এই তিনটা কেমিক্যাল পয়েন্ট থাকতে মডিফিকেশনের হবে। মধ্যে 3টা পয়েন্ট টাচ থাকতেই হবে তোমাকে, তাই তুমি আমার শিটের থেকে লেখো আর তুমি নেটের থেকে লেখো, নিজে নোট করে লেখো, এটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে তোমাকে 3টা পয়েন্ট টাচ থাকতে হবে। এক হচ্ছে কিভাবে মডিফিকেশনটা হচ্ছে এই প্রোডাক্টটা, ওর রিয়াকশনটা কি। 2 নাম্বার হচ্ছে এই মডিফিকেশন করলে এর ভেতরে কি মেজর চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? কারণ চেঞ্জের জন্য আমরা মডিফিকেশন করি, সো এটা তোমাকে জানতে হবে যে এর ভেতরে এর স্পেশাল বৈশিষ্ট্যটা কি। আর 3 নাম্বার হচ্ছে এই স্পেশাল বৈশিষ্ট্যটার কারণে একে কোথায় ব্যবহার করা হয়, এই 3টা পয়েন্ট অবশ্যই থাকতে হবে, ঠিক আছে? জি তো স্যার। এইভাবে এই